বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দর্শক, আজকের বিশেষ প্রতিবেদনে আপনাদের স্বাগতম। আজ আমরা কথা বলবো দেশের প্রায় ১৮ লাখ সরকারি কর্মকর্তা-কর্মচারীর বহুল প্রতীক্ষিত একটি বিষয় নিয়ে, আর তা হল নবম জাতীয় পে স্কেল। দীর্ঘদিন ধরে আলোচনায় থাকা এই বেতন কাঠামো এখন একেবারেই চূড়ান্ত পর্যায়ে। কবে গেজেট প্রকাশ হবে, কোন গ্রেডে কত বেতন বাড়বে, সরকারের এই সিদ্ধান্তের আর্থিক প্রভাব কী হবে, আর কর্মচারীদের প্রতিক্রিয়া কেমন, সবকিছু নিয়েই বিস্তারিত থাকছে আজকের প্রতিবেদনে। তো দর্শক, চোখ রাখুন শেষ পর্যন্ত। শুরুতেই চলুন জেনে নিই আজকের প্রতিবেদনের প্রধান বিষয়গুলো এক নজরে। প্রথমত, নবম পে স্কেলের গেজেট প্রকাশের সময়সীমা নিয়ে সবশেষ কী তথ্য পাওয়া যাচ্ছে। দ্বিতীয়ত, কোন গ্রেডের কর্মচারীর বেতন কত টাকা পর্যন্ত বাড়তে পারে তার একটি স্পষ্ট চিত্র। তৃতীয়ত, এই বেতন কাঠামো বাস্তবায়নে সরকারের বাজেটে কেমন আর্থিক চাপ পড়বে। চতুর্থত, কেন এই বাস্তবায়ন প্রক্রিয়া ২ ধাপে হতে যাচ্ছে এবং এতে কী কী প্রযুক্তিগত জটিলতা রয়েছে। এবং সবশেষে সরকারি কর্মচারী সংগঠনগুলোর প্রতিক্রিয়া ও তাদের দাবি দাবা নিয়ে বিস্তারিত। চলুন একে একে সবকিছু জেনে নেওয়া যাক। প্রথমেই আসা যাক মূল খবরে। সরকারি চাকরিজীবীদের জন্য নবম জাতীয় পে স্কেল প্রায় চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে। প্রধানমন্ত্রীর মুখ্য সচিব সম্প্রতি সাংবাদিকদের জানিয়েছেন, এই বেতন কাঠামো এখন যে কোনো সময় ঘোষণা করা হতে পারে। তিনি স্পষ্ট করে বলেছেন, দীর্ঘ ১১ বছর ধরে কোনো নতুন বেতন কাঠামো না আসায় দেশের সরকারি কর্মকর্তা-কর্মচারীরা ক্রমবর্ধমান মূল্যস্ফীতির চাপে রয়েছেন। তার ভাষায়, এই বেতন কাঠামো বাস্তবায়ন সাধারণ মানুষের জন্য কিছুটা কষ্টকর হলেও সরকারি চাকরিজীবীদের জীবনযাত্রার মান সমন্বয়ের স্বার্থে এটি এখন অত্যন্ত জরুরি হয়ে দাঁড়িয়েছে। দর্শক, এখন প্রশ্ন হল, এই বেতন কাঠামো তৈরির পেছনে কারা কাজ করেছেন। এই দায়িত্ব দেওয়া হয়েছিল একটি স্বতন্ত্র বেতন কমিশনকে, যেখানে ২৩ জন সদস্য ছিলেন এবং নেতৃত্বে ছিলেন জাকির আহমেদ খান। কমিশনকে ৬ মাস সময় দেওয়া হলেও তারা নির্ধারিত সময়ের প্রায় ৩ সপ্তাহ আগেই তাদের প্রতিবেদন জমা দিয়েছে, যা এই বিষয়ে সরকারের অগ্রাধিকার এবং কমিশনের তৎপরতা দুটোই স্পষ্ট করে। এখন আসা যাক সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নে, কোন গ্রেডে বেতন কতটা বাড়ছে। কমিশনের সুপারিশ অনুযায়ী সার্বিকভাবে বেতন ও ভাতা ১০০ থেকে ১৪০% পর্যন্ত বাড়ানোর প্রস্তাব করা হয়েছে। কমিশন সূত্রে জানা গেছে, গড়ে এই বৃদ্ধির হার দাঁড়াচ্ছে প্রায় ১০৫% কাছাকাছি। তবে এখানে লক্ষণীয় বিষয় হল, সর্বনিম্ন গ্রেডের কর্মচারীদের জন্যই সবচেয়ে বেশি হারে বেতন বৃদ্ধির প্রস্তাব রাখা হয়েছে। বিস্তারিতভাবে বলতে গেলে, বর্তমানে সর্বনিম্ন গ্রেড অর্থাৎ ২০তম গ্রেডের একজন কর্মচারীর মূল বেতন ৮,২৫০ টাকা। কমিশনের সুপারিশে এই বেতন বাড়িয়ে ২০,০০০ টাকা করার প্রস্তাব করা হয়েছে, যা শতকরা হিসেবে প্রায় ১৪২% বৃদ্ধি। অন্যদিকে সর্বোচ্চ গ্রেড অর্থাৎ প্রথম গ্রেডের মূল বেতন বর্তমানে ৭৮,০০০ টাকা থেকে বাড়িয়ে ১,৬০,০০০ টাকা নির্ধারণের প্রস্তাব করা হয়েছে। মাঝামাঝি গ্রেডগুলোর চিত্রও একটু জেনে নেওয়া যাক। কমিশনের প্রস্তাব অনুযায়ী দ্বিতীয় গ্রেডের বেতন হতে পারে ১,৩২,০০০ থেকে ১,৫৩,০০০ টাকা পর্যন্ত। তৃতীয় গ্রেডের বেতন হতে পারে ১,১৩,০০০ থেকে ১,৪৮,০০০ টাকা পর্যন্ত। চতুর্থ গ্রেডের বেতন হতে পারে ১,০০,০০০ থেকে ১,৪২,৪০০ টাকা পর্যন্ত। পঞ্চম গ্রেডের বেতন হতে পারে ৮৬,০০০ থেকে ১,৩৯,৭০০ টাকা পর্যন্ত। ষষ্ঠ গ্রেডের বেতন হতে পারে ৭১,০০০ থেকে ১,৩৪,০০০ টাকা পর্যন্ত। সপ্তম গ্রেডের বেতন হতে পারে ৫৮,০০০ থেকে ১,২৬,৮০০ টাকা পর্যন্ত। আর অষ্টম গ্রেডের বেতন হতে পারে ৪৭,২০০ টাকা থেকে শুরু করে আরও অনেক বেশি পর্যন্ত। নিচের দিকের গ্রেডগুলোতেও উল্লেখযোগ্য বৃদ্ধির প্রস্তাব রয়েছে। নবম গ্রেডের বর্তমান বেতন ২২,০০০ থেকে ৫৩,০৬০ টাকা থেকে বেড়ে হতে পারে ৩৩,০০০ থেকে ৭৯,৫৯০ টাকা পর্যন্ত। এভাবে প্রতিটি গ্রেডেই কমবেশি একটি বড় ধরনের সমন্বয় আসছে বলে কমিশন সূত্রে জানা যাচ্ছে। দর্শক, এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরা দরকার। শুধু মূল বেতন নয়, বাড়ছে বিভিন্ন ভাতাও। বর্তমানে বৈশাখী ভাতা দেওয়া হয় মূল বেতনের ২০% হারে। কমিশন এই হার বাড়িয়ে ৫০% করার সুপারিশ করেছে। এছাড়া বর্তমানে একাদশ থেকে ২০তম গ্রেড পর্যন্ত কর্মচারীদের জন্য যাতায়াত ভাতা দেওয়া হয়। কমিশন এই সুবিধা ১০ম গ্রেড পর্যন্ত সম্প্রসারিত করার সুপারিশ করেছে, অর্থাৎ আরও বেশি সংখ্যক কর্মচারী এই ভাতার আওতায় আসবেন।
একটি বাস্তব উদাহরণ দিয়ে বিষয়টি আরও স্পষ্ট করা যাক। ঢাকা সিটি কর্পোরেশন এলাকায় কর্মরত ২০তম গ্রেডের একজন কর্মচারীর বর্তমান মূল বেতন ৮,২৫০ টাকা, যা বিভিন্ন ভাতাসহ মোট দাঁড়ায় প্রায় ১৬,৯৫০ টাকায়। নতুন কাঠামোতে একই গ্রেডে মূল বেতন ২০,০০০ টাকায় উন্নীত হলে ভাতাসহ তার মোট মাসিক আয় বেড়ে দাঁড়াতে পারে প্রায় ৪১,৯০৮ টাকায়। অর্থাৎ এই একটি উদাহরণ থেকেই বোঝা যায় সবচেয়ে নিচের স্তরের কর্মচারীদের জীবনযাত্রায় এই পরিবর্তন কতটা বড় প্রভাব ফেলতে যাচ্ছে। এখন চলে আসি এই বেতন কাঠামোর আর্থিক দিক নিয়ে। দর্শক, এত বড় পরিসরে বেতন বৃদ্ধির অর্থ হল সরকারের উপর বিশাল আর্থিক দায়ভার। সংশ্লিষ্ট সূত্র বলছে, নতুন পে স্কেল পূর্ণ বাস্তবায়ন হলে বছরে সরকারের অতিরিক্ত ব্যয় বাড়তে পারে প্রায় ৭০,০০০ থেকে ৮০,০০০ কোটি টাকা পর্যন্ত। এই বিশাল অঙ্কের ব্যয় মেটাতে চলতি অর্থবছরের সংশোধিত বাজেটে ইতিমধ্যে অপারেশনাল ব্যয় খাতে প্রায় ২২,০০০ কোটি টাকা বাড়তি বরাদ্দ রাখা হয়েছে। পাশাপাশি আগামী ২০২৬-২৭ অর্থবছরের বাজেটেও এই খাতে ২৫,০০০ থেকে ৩৫,০০০ কোটি টাকার একটি বিশেষ বরাদ্দ রাখার পরিকল্পনা রয়েছে বলে জানা গেছে। এই বিপুল ব্যয়ের কারণেই বিষয়টি নিয়ে আন্তর্জাতিক মুদ্রা তহবিল বা IMF-এর নজরও রয়েছে বলে বিভিন্ন সূত্র জানাচ্ছে। বাংলাদেশের সামগ্রিক রাজস্ব পরিস্থিতি এবং বাজেট ঘাটতির প্রেক্ষাপটে এত বড় অঙ্কের নতুন ব্যয় কিভাবে সামাল দেওয়া হবে তা নিয়ে অর্থনৈতিক মহলে আলোচনা চলছে। কোনো সূত্র বলছে, আন্তর্জাতিক মুদ্রা তহবিলের পরামর্শের কারণেই এই বেতন কাঠামো নিয়ে সরকারকে নতুন করে পর্যালোচনা করতে হচ্ছে, যার ফলে সিদ্ধান্ত গ্রহণে কিছুটা সময় বেশি লাগছে। দর্শক, এবার আসা যাক সবচেয়ে জরুরি প্রশ্নে। এই নতুন বেতন কাঠামো আসলে কবে থেকে কার্যকর হবে এবং কবে গেজেট প্রকাশ হবে? এই প্রশ্নের উত্তর নিয়ে গত কয়েক সপ্তাহে বেশ কিছুটা অনিশ্চয়তা তৈরি হয়েছে। জাতীয় সংসদে চলতি অর্থবছরের বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী ঘোষণা দিয়েছিলেন যে আগামী ১ জুলাই থেকেই নতুন বেতন কাঠামো ধাপে ধাপে কার্যকর করা হবে। কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে মূল বেতন, বিভিন্ন ভাতা, সরকারের আর্থিক সক্ষমতা এবং বাস্তবায়ন পদ্ধতি নিয়ে জটিলতা এখনও পুরোপুরি কাটেনি। সর্বশেষ পাওয়া তথ্য অনুযায়ী নবম জাতীয় পে স্কেলের গেজেট আগামী সেপ্টেম্বর মাসের দ্বিতীয় সপ্তাহে প্রকাশের লক্ষ্যে জোর প্রস্তুতি চলছে। সরকারের বর্তমান পরিকল্পনা অনুযায়ী অক্টোবর মাস থেকে সরকারি কর্মচারীরা নতুন বেতন কাঠামো অনুযায়ী বেতন পেতে শুরু করতে পারেন। তবে গুরুত্বপূর্ণ বিষয় হল, নতুন পে স্কেল কার্যকর ধরা হবে ১ জুলাই থেকেই। ফলে জুলাই, আগস্ট এবং সেপ্টেম্বর এই ৩ মাসের বেতনের পার্থক্য পুনর্নির্ধারণ করে বকেয়া হিসেবে সংশ্লিষ্ট কর্মচারীদের সমন্বয় করে দেওয়া হবে। তবে দর্শক, এখানেই একটি গুরুত্বপূর্ণ বিষয় স্পষ্ট করা দরকার। বিভিন্ন সূত্রে ভিন্ন ভিন্ন তথ্য পাওয়া যাচ্ছে। একটি সূত্র বলছে আগস্টের মধ্যেই গেজেট প্রকাশের সম্ভাবনা রয়েছে। আবার অন্য একটি সূত্র বলছে অক্টোবরের আগে গেজেট জারি হওয়ার সম্ভাবনা তুলনামূলকভাবে কম। অর্থাৎ সময়সীমা নিয়ে সরকারের অভ্যন্তরেই এক ধরনের অনিশ্চয়তা এখনও কাজ করছে। এই বিষয়ে চূড়ান্ত এবং নির্ভরযোগ্য তথ্যের জন্য সরকারি প্রজ্ঞাপন বা গেজেট প্রকাশের অপেক্ষায় থাকতে হবে বলেই মনে করছেন সংশ্লিষ্টরা। এখন প্রশ্ন হতে পারে, কেন এই বাস্তবায়ন এত জটিল হয়ে দাঁড়িয়েছে? এর একটি বড় কারণ হল, এই বেতন কাঠামো ২ ধাপে বাস্তবায়নের পরিকল্পনা করা হয়েছে। নীতিগতভাবে আলোচনা হয়েছে যে ২০২৬ সালের ১ জুলাই থেকে নতুন মূল বেতন কার্যকর হবে আর ২০২৭ সালের ১ জুলাই থেকে বিভিন্ন ভাতা কার্যকর হবে। তবে এই বিষয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি বলে জানা যাচ্ছে। এই ধাপভিত্তিক বাস্তবায়নের পথে সবচেয়ে বড় বাধা হিসেবে উঠে এসেছে প্রযুক্তিগত জটিলতা। বর্তমানে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন ভাতা পরিচালিত হয় EFT এবং IBAS++ নামের সফটওয়্যার ব্যবস্থার মাধ্যমে। নতুন কাঠামো মূল বেতন এবং ভাতা আলাদা সময়ে কার্যকর হলে এই সফটওয়্যার ব্যবস্থায় বড় ধরনের পরিবর্তন এবং সমন্বয় প্রয়োজন হবে, যা বাস্তবায়নে বাড়তি সময় লাগার একটি বড় কারণ বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। দর্শক, এবার একটু ফিরে তাকানো যাক সরকারি বক্তব্যের দিকে। গত ১৬ আগস্ট সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব জানান, সরকারি চাকরিজীবীদের বহুল প্রতীক্ষিত নবম জাতীয় পে স্কেল একেবারে চূড়ান্ত পর্যায়ে রয়েছে এবং যে কোনো সময় এর ঘোষণা আসতে পারে। তিনি আরও উল্লেখ করেন, দীর্ঘ ১১ বছর কোনো নতুন বেতন কাঠামো না থাকায় দেশের প্রায় ১৮ লাখ সরকারি কর্মকর্তা-কর্মচারী ক্রমাগত মূল্যস্ফীতির চাপে রয়েছেন। তার মতে, এই বেতন কাঠামো বাস্তবায়ন সাধারণ জনগণের জন্য কিছুটা কষ্টকর হলেও সরকারি চাকরিজীবীদের জীবনযাত্রার মান সমন্বয়ের স্বার্থে এটি এখন সময়ের দাবি হয়ে দাঁড়িয়েছে। অন্যদিকে অর্থমন্ত্রী তার বাজেট বক্তৃতায় স্পষ্ট করেছিলেন যে নতুন বেতন কাঠামো ধাপে ধাপে কার্যকর করা হবে, যাতে সরকারের সামগ্রিক আর্থিক ব্যবস্থাপনায় বড় ধরনের চাপ না পড়ে।
তবে বাস্তবতা হল বাজেট ঘোষণার পর কেটে গেছে বেশ কয়েক মাস, অথচ এখনও চূড়ান্ত গেজেট প্রকাশিত হয়নি। এই বিলম্বের কারণেই সরকারি কর্মচারী মহলে এক ধরনের অস্থিরতা এবং উদ্বেগ তৈরি হয়েছে। এই প্রসঙ্গে এবার আসা যাক কর্মচারী সংগঠনগুলোর প্রতিক্রিয়ায়। গত ৭ আগস্ট জাতীয় প্রেসক্লাবে এক অনুষ্ঠানে সরকারি কর্মচারীদের একটি সংগঠনের নবনির্বাচিত সভাপতি স্পষ্ট হুঁশিয়ারি দিয়ে বলেন, নির্ধারিত সময়ের মধ্যে পে স্কেলের গেজেট প্রকাশ না হলে কঠোর কর্মসূচির দিকে যেতে বাধ্য হবেন তারা। এই ধরনের হুঁশিয়ারি থেকে স্পষ্ট বোঝা যায়, সরকারি চাকরিজীবীদের একটি বড় অংশের মধ্যে ধৈর্যের বাঁধ ভাঙার উপক্রম হয়েছে। দীর্ঘদিন ধরে অপেক্ষার পর বারবার সময়সীমা পিছিয়ে যাওয়ায় স্বাভাবিকভাবেই তাদের মধ্যে হতাশা এবং ক্ষোভ কাজ করছে। দর্শক, এখানে একটি বিষয় বিশেষভাবে লক্ষণীয়। নতুন বেতন কাঠামো শুধু সরকারি কর্মচারীদের ব্যক্তিগত আয় বৃদ্ধির বিষয় নয়, এটি দেশের সামগ্রিক অর্থনীতির স্থিতিশীলতার সঙ্গেও ওতপ্রোতভাবে জড়িত। বর্তমান দ্রব্যমূল্যের মধ্যবর্তীর প্রেক্ষাপটে ২০তম গ্রেডের একজন কর্মচারীর মাত্র ৮,০০০ টাকার মূল বেতন দিয়ে সংসার চালানো কার্যত অসম্ভব হয়ে দাঁড়িয়েছিল। ফলে এই বেতন বৃদ্ধি একদিকে যেমন কর্মচারীদের জন্য স্বস্তির খবর, তেমনি সরকারের জন্য এটি একটি বড় ধরনের আর্থিক চ্যালেঞ্জও বটে। অর্থনৈতিক বিশ্লেষকদের মতে, এত বড় অঙ্কের সরকারি ব্যয় বৃদ্ধির সরাসরি প্রভাব পড়বে সামগ্রিক মূল্যস্ফীতির উপর। বাজারে টাকার প্রবাহ বাড়লে স্বাভাবিকভাবেই বিভিন্ন পণ্য ও সেবার দামের উপর চাপ তৈরি হতে পারে। আবার অন্যদিকে সরকারি চাকরিজীবীদের ক্রয়ক্ষমতা বাড়লে অভ্যন্তরীণ চাহিদা এবং বাজার সচল থাকার একটি ইতিবাচক দিকও রয়েছে। ফলে সামগ্রিকভাবে এই সিদ্ধান্তের দীর্ঘমেয়াদী অর্থনৈতিক প্রভাব কী হবে, তা নিয়ে বিশেষজ্ঞদের মধ্যেও ভিন্নমত রয়েছে। দর্শক, চলুন এবার একটু সংক্ষেপে দেখে নিই এখন পর্যন্ত পুরো প্রক্রিয়ার সময়রেখা কেমন দাঁড়িয়েছে। গত বছরের জুলাই মাসে ২৩ সদস্যের বেতন কমিশন গঠন করা হয়েছিল। এই বছরের জানুয়ারি মাসে কমিশন তাদের চূড়ান্ত প্রতিবেদন জমা দেয়, যা নির্ধারিত সময়ের বেশ আগেই সম্পন্ন হয়েছিল। এরপর চলতি অর্থবছরের বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী নতুন বেতন কাঠামো ধাপে ধাপে বাস্তবায়নের ঘোষণা দেন। গ্রীষ্মের শেষ দিকে এসে সরকারের পক্ষ থেকে জানানো হয়, বেতন কাঠামো চূড়ান্ত পর্যায়ে রয়েছে এবং যে কোনো সময় ঘোষণা আসতে পারে। তবে আগস্ট মাসের মাঝামাঝি সময়ে এসেও গেজেট প্রকাশ না হওয়ায় অনিশ্চয়তা তৈরি হয় এবং সবশেষ তথ্য অনুযায়ী এখন লক্ষ্য রাখা হচ্ছে সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহকে, আর বাস্তবায়ন শুরু হতে পারে অক্টোবর মাস থেকে। এখন প্রশ্ন থেকে যায়, সামনে আসলে কি হতে যাচ্ছে? প্রথমত নজর থাকবে মন্ত্রিসভায় এই বেতন কাঠামোর চূড়ান্ত অনুমোদনের দিকে। মন্ত্রিসভার সবুজ সংকেত পাওয়ার পরই আসবে আনুষ্ঠানিক গেজেট। দ্বিতীয়ত দেখার বিষয় থাকবে ২ ধাপে বাস্তবায়নের বিস্তারিত রূপরেখা কিভাবে চূড়ান্ত হয়, অর্থাৎ মূল বেতন এবং ভাতা কোনো সময়ে আলাদাভাবে কার্যকর হবে তার স্পষ্ট নির্দেশনা। তৃতীয়ত লক্ষ্য রাখতে হবে ইএফটি এবং আইবাস প্লাস প্লাস সফটওয়্যার ব্যবস্থায় প্রয়োজনীয় পরিবর্তন কতটা দ্রুত সম্পন্ন হয়, কেননা এর উপরই নির্ভর করছে কর্মচারীরা কত দ্রুত হাতে বর্ধিত বেতন পাবেন। এবং চতুর্থত নজর রাখতে হবে কর্মচারী সংগঠনগুলোর পরবর্তী কর্মসূচির দিকেও, কেননা দীর্ঘসূত্রতা অব্যাহত থাকলে তারা আন্দোলনের পথে হাঁটতে পারে বলে ইতিমধ্যেই হুঁশিয়ারি দিয়ে রেখেছে। দর্শক, সব মিলিয়ে বলা যায়, নবম জাতীয় পে স্কেল বাংলাদেশের প্রায় ১৮ লাখ সরকারি কর্মকর্তা কর্মচারীর জীবনে একটি বড় পরিবর্তনের বার্তা নিয়ে আসতে যাচ্ছে। ১১ বছরের দীর্ঘ অপেক্ষার পর এই বেতন কাঠামো যখন বাস্তবে কার্যকর হবে, তখন তা শুধু ব্যক্তি পর্যায়ে আর্থিক স্বস্তি নয়, বরং সামগ্রিক অর্থনীতিতেও একটি লক্ষণীয় প্রভাব ফেলবে। তবে ঠিক কবে এবং কিভাবে এই পরিবর্তন বাস্তবে রূপ নেবে, তা এখনও পুরোপুরি নির্ভর করছে সরকারের চূড়ান্ত সিদ্ধান্ত এবং আনুষ্ঠানিক গেজেট প্রকাশের উপর। দর্শক, নবম পে স্কেল সংক্রান্ত যে কোনো নতুন তথ্য এবং আপডেট আমরা সবার আগে আপনাদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করব। এই বিষয়ে আপনাদের মতামত এবং প্রশ্ন থাকলে অবশ্যই জানাবেন। আজকের প্রতিবেদন এ পর্যন্তই। সবাইকে ধন্যবাদ শেষ পর্যন্ত সঙ্গে থাকার জন্য। আল্লাহ হাফেজ।